আমার নাম শ্রীলতা। বিয়ের আগে আমি বাবা মায়ের সঙ্গে থেকে একটা স্কুলে শিক্ষিকার চাকরি করতাম। ভেবেছিলাম বিয়ের পরেও আমি নিজের কর্মে নিযুক্ত থাকব। আসলে অনেক আশা ও স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম। কিন্তু শ্বশুরবাড়ি এসে যা দেখলাম তাতে আমি খুব আশ্চর্য হতাম। আসলে আমার জেঠানি বিধবা ছিলেন, কিন্তু তিনি বিধবা হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন মাঝরাতে তার ঘরের ভেতর থেকে বিছানার খচকচানির আওয়াজ ও মুচকি হাসির আওয়াজ আসত। এদিকে আমার শ্বশুরমশাই তো আমার জেঠানির প্রত্যেকটা কথায় উঠতেন ও বসতেন। আমার জেঠানি যা বলতেন আমার শ্বশুরমশাই তাই করতেন। আমার শ্বশুরমশাই জেঠানির কোনো কথাই অমান্য করতেন না। জানি না কেন রাতের বেলায় আমার জেঠানির ঘরের ভেতরের সেই আওয়াজ এবং শ্বশুরের জেঠানির প্রতি এতটা উদারতা আমার মনে একটু খটকা জাগিয়েছিল। তাই আমি আমার শ্বশুরমশাই ও জেঠানিকে সন্দেহ করতে শুরু করেছিলাম এবং আমার এই সন্দেহটা সত্যি কিনা তা জানার জন্য একদিন রাতের বেলায় বরের ঘুমিয়ে পড়ার পরে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে যখন জেঠানির ঘরের ভেতরে উকি মারতে শুরু করি, তখন ভেতরে কিছু দেখতে না পেয়ে একটা বড় টুল নিয়ে এসে ঘরের ভেন্টিলেটরের সামনে রাখি। এরপর ওই টুলের উপর চেপে ভেন্টিলেটরের ফুটো দিয়ে ঘরের ভেতরে দৃষ্টি পড়তেই আমার পুরো শরীর যেন কেঁপে ওঠে। কারণ আমার বুড়ো শ্বশুরমশাই ও আমার জেঠানি তারা দুজনে বিছানায় শুয়ে একে অপরকে। আসলে আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়ি আসি তখন প্রথম দিনই আমার মনে একটু খটকা লেগেছিল। কারণ আমি শ্বশুরবাড়ি আসতে না আসতেই আমার বিধবা জেঠানি আমার উপরে নিজের হুকুম চালাতে শুরু করেন। বিয়ের পরের দিন সকালে যখন আমি খাবার টেবিলে এসে উপস্থিত হই, তখন আমার জেঠানি সবার সামনেই আমাকে বললেন, শ্রীলতা, তুমি বাড়ির বউ, তাই মাথায় কাপড় দিয়ে এই বাড়িতে থাকবে। এখানে তোমার সামনে শ্বশুরমশাই বসে আছেন, আর তুমি কিনা মাথায় কাপড় ছাড়াই এখানে এসে উপস্থিত হয়েছ। ওই জেঠানির কথা শোনা মাত্রই আমি লজ্জায় আর চোখে বরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছিলাম এবং সেদিন আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে আমার শ্বশুরমশাই ও বরের উপস্থিতি থাকা সত্ত্বেও জেঠানি আমাকে মাথায় কাপড় দেওয়া নিয়ে কড়া কথা বলেছিলেন। কারণ বাড়ির নিয়মশৃঙ্খলার ব্যাপারে তো আমার শ্বশুরমশাই আমাকে বলতে পারতেন, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো আমার জেঠানির কথাই চলত। সেদিন খাবার টেবিলে আমার শ্বশুরমশাই জেঠানির কথা শোনার পরে আমাকে বললেন, দেখো ছোট বুমা, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে আমার বড় বুমার কথা অনুযায়ী চলতে হবে। কারণ আমার বড় ছেলে মারা যাওয়ার পরে বড় বুমা আমাদের সবাইকে সামলেছে। সে এখনও এই বাড়ির মানসম্মান সবকিছু বজায় রেখেছে। আমাদের কোনোদিন কোনো কিছুতে কষ্ট হতে দেয়নি। তোমার শাশুড়ি তো অনেক আগেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, কিন্তু বড় বুমা যখন থেকে এই বাড়িতে এসেছে সে আমাদের অনেক যত্ন ও ভালোবাসা দিয়েছে। আমার বড় ছেলে মারা যাওয়ার পরেও আমার বড় বুমা দ্বিতীয় বিয়ে করতে চায়নি। সে এই বাড়ি ছেড়ে ও আমাদেরকে ছেড়ে যেতে চায়নি। সে এখনও আগের মতোই আমাদের সবাইকে আগলে রেখেছে। তাই আমি চাই তুমিও যাতে বড় বুমাকে দেখে সবকিছু শেখো এবং তার মতোই সংসারটাকে গুছিয়ে নিতে শেখো গো। এমনকি আমার জেঠানি তো আমার প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিতেন। যেমন আমি নিজের পছন্দের কোনো জামাকাপড় পরলে জেঠানি বাধা দিতেন। তিনি বলতেন, দেখো ছোট বউ, এই বাড়িতে তোমাকে শাড়ি পরেই থাকতে হবে। অন্য কোনো মডার্ন জামাকাপড় এই বাড়িতে তুমি পরতে পারবে না। কি আমার প্রত্যেকটা পদক্ষেপে আমার বিধবা জেঠানি বাধা ও বিপত্তি দিতেন। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগত না। তাই আমি এই ব্যাপারে একদিন আমার বরের সঙ্গেও কথা বলেছিলাম যে তোমার বৌদি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে কেন বাধা দেয়। বর তখন অনেক ভালোবেসে আমাকে বুঝিয়ে বলেছিল যে, দেখো শ্রীলতা, বৌদি যা করে এই বাড়ির ভালোর জন্যই করে। তাই তুমি বৌদির কথায় কিছু খারাপ মনে করো না। যাই হোক, সেদিন তো আমি আমার শ্বশুরমশায়ের সব কথা বুঝে গিয়েছিলাম। কিন্তু শ্বশুরবাড়িতে 2-3 দিন থাকার পরে আমি একদিন যখন রাত্রিবেলা বরের পাশে শুয়েছিলাম, তখন জানি না কেন আমার ঘুম আসছিল না এবং আমি আমার বাবা মাকে স্মরণ করছিলাম। তারপর অনেক চেষ্টা করার পরেও সেদিন রাতে যখন আমার ঘুম আসেনি, তখন আমি নিজের মনটাকে শান্ত করতে রুম থেকে বেরিয়ে বারান্দার ঘরে যেতেই আমার পুরো শরীর কিন্তু কেঁপে ওঠে। কারণ আমার বিধবা জেঠানির ঘর থেকে আজব ধরনের শব্দ আসছিল এবং ভেতরের শব্দ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পরপুরুষ ছিল এবং তার সঙ্গে আমার জেঠানি ছিল। আমি তো এসব কিছু আন্দাজ করেছিলাম। আমার জেঠানি তো বিধবা ছিল, তাহলে তার ঘরের ভেতরে কে বা কারা ছিল? আমি যেহেতু বাড়ির নতুন বউ ছিলাম, তাই আমার মনে একটা ভয় ছিল।
তাও আমি মনের সাহস জুটিয়ে যখন বিধবা জেঠানির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন ভেতর থেকে আরও স্পষ্টভাবে আওয়াজ আসছিল, আহ! অনেক হয়েছে, আর নয় ঘি। ওই শব্দ শুনে ভয় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল। তারপর ওই শব্দ শুনে আমি ভয় পেয়ে সেখান থেকে ছুটে নিজের ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম। সেই সময় ওই শব্দ বা আওয়াজ পেয়ে আমার মনে এটা সাহস হয়নি যে আমি একবার দরজার ফুটো দিয়ে বা জানালার ফুটো দিয়ে উকি মেরে দেখি যে ভেতরে আমার বিধবা জেঠানির সঙ্গে কে বা কারা রয়েছে। কিন্তু আমার মনে খটকা লেগেছিল যে জেঠানির ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পরপুরুষ ছিল। কিন্তু এই কথাগুলো আমি বরকেও বলার সাহস পাইনি। কারণ তারা তো অন্ধের মতো আমার বিধবা জেঠানিকে বিশ্বাস করত। তাই জেঠানির ব্যাপারে কিছু বললে হয়তো আমার বর আমাকেই খারাপ ভেবে বসবে। এটা ভেবে আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম এই কথাটা নিজের মাথা থেকে মুছে ফেলব। কিন্তু এই কথাটা কোনোমতেই আমার মাথা থেকে বেরোচ্ছিল না যে রাতের বেলায় আমার বিধবা জেঠানির ঘরে কে ছিল এবং এই ব্যাপারে কি আমার বাড়ির লোকেরা জানত, নাকি তারাও এই ব্যাপারে কিছুই জানত না। যাই হোক, এই কথাগুলো কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে সেদিন সকালেই আমি খাবার টেবিলে আমার শ্বশুরমশাইকে বললাম, বাবা, আমি যেহেতু বিয়ের আগে একটা স্কুলে চাকরি করতাম, তাই আমি আমার কর্মটাকে এখনও ধরে রাখতে চাই। আমি আবার স্কুলে বাচ্চাদের পড়াতে যেতে চাই। ওই সময় আমার শ্বশুরমশাইয়ের কিছু বলার আগেই আমার জেঠানি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ছোট বউ, তুমি এটা কি ধরনের কথা বলছ? এই বাড়ির বুড়া বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারে না। এই বাড়ির বুড়া ভদ্র ও সভ্য, তাই বাড়িতেই থাকে। আমি আজ পর্যন্ত বাইরে কাজ করার কথা তো অনেক দূরের কথা, বাইরে কাজ করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর তোমার তো এই বাড়িতে আসতে 4 দিনও হয়নি, তাহলে তুমি কিভাবে বাইরে গিয়ে চাকরি করার কথা বাবাকে বলতে পারলে? আমার জেঠানির করা কথা শোনার পরে আমি আমার বরের দিকে খানিকক্ষণ চেয়ে থাকলাম। কিন্তু সেও তার বৌদিকে কিছু বলার সাহস পেল না। আসলে আমার শ্বশুরমশাইকে এই চাকরির ব্যাপারে কথা বলার আগেই আমি কিন্তু বরের কাছে অনুমতি নিয়েছিলাম যে আমি কি আবার আগের মতোই স্কুলে চাকরি করতে পারি। তখন বর আমাকে বলেছিল, দেখো শ্রীলতা, তোমার স্কুলের চাকরি নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু বাবা যদি অনুমতি না দেন, তাহলে আমারও এই ব্যাপারে আর কিছু করার থাকবে না। কিন্তু শ্বশুরের কিছু বলার আগেই তো আমার বিধবা জেঠানি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে পারব না। এবং এটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিল যে সিদ্ধান্তটা শ্বশুরের নেওয়া উচিত ছিল, সেটা আমার জেঠানি নিচ্ছিলেন। আমি তো এটা ভেবে পাচ্ছিলাম না যে কি কারণে আমার শ্বশুরমশাই জেঠানির সব কথা শুনতেন। এমনকি কিছুক্ষণের জন্য তো আমার মনে শ্বশুরমশাই ও জেঠানির প্রতি সন্দেহ হয়েছিল। এটা ভেবে যে আমার জেঠানির সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক আছে। তাহলে কি প্রত্যেক দিন রাতে আমার বিধবা জেঠানি শ্বশুরমশাইকে আনন্দ ও সুখ দেন? যার জন্য কি আমার শ্বশুরমশাই জেঠানির সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন? আমার শ্বশুর ও জেঠানির ব্যবহার দেখে তো আমার মনে এইসব নোংরা চিন্তাভাবনা আসতে শুরু হয়েছিল। ওই সময় আমি না পেরে আমার শ্বশুরমশাইকে বললাম, বাবা, এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। তারপর আমার শ্বশুরমশাই বললেন, দেখো ছোট বুমা, সিদ্ধান্ত যা নেওয়ার সেটা তো বড় বুমা নিয়ে নিয়েছে। আর বড় বুমা তো ঠিকই বলেছে। তোমার কি দরকার আছে বাড়ির বাইরে গিয়ে চাকরি করার? এতে আমার মানসম্মান নষ্ট হবে। কি শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি তখন বললাম, বাবা, আমি তো স্কুলে গিয়ে বাচ্চাদের শিক্ষা দেব। এতে তো আপনার মানসম্মান আরও অনেক বেশি বেড়ে যাবে। কারণ কাউকে শিক্ষা দেওয়াটা খারাপ কাজ নয়। এতে আপনার গর্ব করা উচিত। তাই আপনি আমার উপরে ভরসা করে একটা সুযোগ দিন। শ্বশুরমশাইকে অনেক কাকুতিমিনতি করার পরে তিনি আমার চাকরির জন্য রাজি হয়েছিলেন। ওই সময় কিন্তু আমার জেঠানির চেহারা দেখার মতো ছিল। কারণ এই কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে বিধবা জেঠানি আমার মোটেও ভালো চান না। শুধু তাই নয়, সে তো আমাকে দেখে হিংসাও করতেন এবং সে সারাক্ষণ আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে থাকতেন। শ্বশুরমশাইয়ের সেবায়ত্ন করার সুযোগ পর্যন্ত আমার বিধবা জেঠানি আমাকে দিতেন না। আর এইসব কারণেই আমার কিন্তু জেঠানি ও শ্বশুরমশাইয়ের উপরে সন্দেহ হতো। এটা ভেবে যে আমার জেঠানি নিশ্চয়ই আমার শ্বশুরকে সুখ দেয়, যার জন্য তো আমার শ্বশুরমশাই জেঠানিকে বাড়ির মালকিন করে রেখেছেন। এদিকে অনেক বোঝানোর পরে যখন আমার শ্বশুরের কাছে আমি নিজের চাকরি করার অনুমতি পেয়েছিলাম, তখন আমি আবার আগের মতোই স্কুলে জয়েন করেছিলাম। এবং সেদিন শ্বশুরবাড়ি থেকে আমার প্রথম দিন ছিল স্কুলে।
সেদিন আমার বর যখন সকালবেলা অফিসে চলে যায়, তারপরে আমি নিজে তৈরি হয়ে শ্বশুরমশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কিন্তু সেদিন আমি যখন বাড়ি থেকে বেরোই, ঠিক তখন আমার জেঠানি কিন্তু আমার দিকে কটমট করে তাকিয়েছিলেন। ভেবেছিলাম জেঠানির কাছে গিয়েও আশীর্বাদ নেব। কিন্তু সে তো আমাকে বিষের নজরে দেখত, তাই তার বিগ্রানো চেহারা দেখে আমি জেঠানিকে কিছু না বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে যেতেই আমার সঙ্গে যা হয়েছিল সেটা আমি আজও ভুলতে পারিনি। ওই দিনটা মনে করলে আজও আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যায়। আসলে সেদিন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে বাগানের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে কিন্তু অনেক বড় একটা বিপদ ঘটেছিল। আসলে সেদিন 3টে অচেনা লোক নিজেদের মুখে কাপড় বেঁধে জোরজবরদস্তি আমার হাত ধরে আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে আমার সঙ্গে জোরজবরদস্তি করার অনেক চেষ্টা করেছিল। আমার শাড়ি খুলে ফেলে দিয়েছিল। তারপর আমি যখন অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম, তখন বেশ কয়েকটা ভদ্রলোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা আমাকে সাহায্য করেছিল এবং সেদিন একটুর জন্য আমার মানসম্মান সবকিছুই কিন্তু হারিয়ে যেত। কিন্তু ওই ভদ্রলোকেরা আমাকে বাঁচিয়েছিল। সেদিন ভয়ে আমি জ্বরসর হয়ে গিয়েছিলাম। আমার চোখমুখ লাল হয়ে গিয়েছিল। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে দিনদুপুরে এত খারাপ একটা ঘটনা ঘটবে। ওই দুষ্টু লোকেরা আমার হাত পা চেপে ধরে জোরজবরদস্তি আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। তারপর সেদিন স্কুলে যাওয়া তো অনেক দূরের কথা। আমার ওই খারাপ অবস্থা দেখে দুজন ভদ্রমহিলা আমাকে আমার শ্বশুরবাড়িতে রেখে দিয়েছিলেন। শ্বশুরবাড়িতে ঢোকা মাত্রই আমার জেঠানি আমার ছেঁড়াফাটা শাড়ি ও ব্লাউজ দেখে ও আমার চেহারার খারাপ অবস্থা ও চুলগুলো এলোমেলো অবস্থায় দেখে চিৎকার করে সে আমাকে জিজ্ঞেস করলেন, ছোট বৌমা, এই অবস্থা কি করে হলো? কে করেছে তোমার এই খারাপ অবস্থা? আর তুমি কাঁদছি বা কেন? তখন আমার সঙ্গে যে অচেনা ভদ্রমহিলা ছিলেন, তারা সবকিছু আমার বিধবা জেঠানি ও আমার শ্বশুরমশাইকে বলেছিলেন। তারপর সবকিছু শোনার পরে আমার জেঠানি শ্বশুরমশাইকে বললেন, দেখলেন তো বাবা, এই জন্যই আমি বারবার বারণ করছিলাম যে বাইরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু আপনি অনুমতি দিয়ে অনেক বড় ভুল করেছেন। দেখলেন তো, আজ আপনার মানসম্মান সবকিছু শেষ করে চলে এসেছে আপনার এই ছোট বৌমা। ওই সময় কিন্তু আমার শ্বশুরমশাই ও বিধবা জেঠানির কথা শুনে আমাকে অনেক হেনস্থা করেছিলেন। তিনিও বলেছিলেন, ছোট বৌমা, তুমি তো আমার মানসম্মান সবকিছু শেষ করে চলে এসেছ। তাই আজকের পর থেকে তুমি এই বাড়ির বাইরে খবরদার বেরোবে না। ওই সময় তারা কেউ একটিবারের জন্য এটা বোঝার চেষ্টা করেনি যে ওই সময় আমার কতটা খারাপ পরিস্থিতি ছিল। তারপর সন্ধেবেলায় আমার বর বাড়ি ফিরে এলে আমি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে অনেক কেঁদেছিলাম। কারণ বর ছাড়া তো আমার মনের অনুভূতি কেউ বুঝত না। সেদিন সারারাত আমার ঘুম আসেনি এবং আমি বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে দিনদুপুরে কোনো অচেনা মানুষের কিভাবে সাহস হলো আমার মতো একজন ভদ্রমেয়ের সঙ্গে খারাপ কাজ করার। যাই হোক, সেদিন মাঝরাতে আমার মনের ভিতর ছটফট করছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বারবার ভেবে। তখন আমার কিছুই কিন্তু ভালো লাগছিল না। এদিকে আমার বর সারাদিন অফিসের কাজ করে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে সে নাক ডেকে ঘুমোচ্ছিল। এমন নয় যে এ ব্যাপারে বর আমাকে বোঝায়নি। বর তো আমার সঙ্গে এ ব্যাপারে প্রায় 2 ঘন্টা আলোচনা করেছিল এবং আমাকে বুঝিয়েছিল এবং সে আমার মন থেকে আমার কষ্টটা দূর করার আপ্রাণ চেষ্টাও করেছিল। তাই এটা ভেবে আমি খুব খুশি ছিলাম যে আমার বর অন্য পুরুষদের মতো স্বার্থপর নয়। অন্ততপক্ষে সে আমার কষ্টটা বুঝত। কিন্তু সেদিন রাতে ঘুম না আসার কারণে বরকে কোনো রকমভাবে বিরক্ত না করে আমি চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আবার জেঠানির ঘর থেকে একটা আজব ধরনের শব্দ পাই আর তার সঙ্গে বিছানার খচকচানির আওয়াজও আমি পাই। এর আগের দিন তো আমি জেঠানির ঘর থেকে আওয়াজ শুনে ভয় পেয়ে কিন্তু নিজের ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম। কিন্তু সেদিন রাতে আমি ভেবেই নিয়েছিলাম যে আজ আমি দেখেই ছাড়ব জেঠানির ঘরের ভেতরে এমন কি হচ্ছে। আমার জেঠানির ঘরের ভেতরে রহস্যটা কি? তাই আস্তে করে যখন নিজের পা টিপে টিপে জেঠানির ঘরের দরজার সামনে দাঁড়ালাম, তখন আরও স্পষ্টভাবে আমার বিধবা জেঠানির আওয়াজ শুনতে পেলাম। সে তখন তার ঘরের ভেতরে উপস্থিত থাকা কোনো একজনকে বলছিল, আহ, ধীরে ধীরে, এবার দারুণ হচ্ছে, এইভাবেই চাই। এবং ওই ধরনের আজব শব্দ পেয়ে আমি বুঝে গিয়েছিলাম যে আমার জেঠানি তার ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পরপুরুষের সঙ্গে মজা করছেন।
ওই রকম আওয়াজ শুনে আমার উত্তেজনা বেড়ে যায় জেঠানির ঘরের ভেতরের দৃশ্য দেখার জন্য। তারপর দরজা ও জানালা দিয়ে অনেক চেষ্টা করেছিলাম ভেতরের চমৎকার দৃশ্য দেখার জন্য, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। তারপর আমি চালাকি করে জেঠানির ঘরের বাইরে দরজার পাশে যে সিন্দুকটা রাখা ছিল সেই সিন্দুকের কোণায় আমি চুপটি করে লুকিয়ে বসেছিলাম। কারণ আমি এটা ভালোভাবে জানতাম যে ঘরের ভেতরে যে পুরুষটি আমার জেঠানির সঙ্গে ছিল সে তো অবশ্যই ঘরের বাইরে আসবে। তখন আমি বিধবা জেঠানিকে হাতে নাতে ধরে নিতে পারব। তারপর প্রায় আধ ঘণ্টা পরে আমার জেঠানি নিজের ঘরের দরজা খুলে যখন বাইরে বেরোলেন তখন তাকে দেখে তো আমার পুরো হুঁশ উড়ে যায়। কারণ যে মহিলা আমার জামাকাপড় পরা নিয়ে আমাকে নানা রকমভাবে হেনস্থা করতেন সেই মহিলা তো নিজেই এমন একটা ছোট্ট নোংরা পোশাক পরেছিলেন যে তার পুরো শরীরটাই দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, আমার বিধবা জেঠানির সঙ্গে যে লোকটি উপস্থিত ছিল তাকে দেখামাত্রই ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কারণ যে লোকগুলো সেদিন আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন দুষ্ট লোক আমার বিধবা জেঠানির সঙ্গে উপস্থিত ছিল। এবং ওই লোকটার পোশাক ও তার মুখে কাপড় দেওয়ার ধরন দেখে আমি লোকটাকে চিনে ফেলেছিলাম। তার মানে জেঠানির প্রতি আমার সন্দেহটা একদম সঠিক ছিল। তাই সেদিন সুযোগ বুঝে আর দেরি না করে আমি চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে বারান্দার ঘরে ডাকতেই আমার জেঠানি কিন্তু ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে নিজের গায়ে একটা চাদর মুড়ে দেন ও নিজের প্রেমিককে পালাতে বলেন। তারপর আমার চিৎকার শুনে আমার শ্বশুরমশাই ও বর নিজের ঘর থেকে বেরিয়ে আসেন। ওই সময় আমি আমার জেঠানির প্রেমিককে চেপে ধরেছিলাম, তাই সে পালানোর সুযোগ পায়নি। তারপর সেদিন রাতে আমার জেঠানির মুখোশ আমি কিন্তু খুলে ফেলেছিলাম। তার ভালো সাজার পিছনে যে নোংরা চরিত্র লুকিয়েছিল সেটা আমি সবার সামনে প্রমাণ করেছিলাম। তাই সেদিন আমার জেঠানি বাধ্য হয়ে সবকিছু নিজের মুখেই স্বীকার করেছিলেন এবং জেঠানি বলেছিলেন যে সে ভালো সেজে আমার শ্বশুরের সব সম্পত্তি নিজের নামে করার ধান্দায় ছিল। সে নাকি ধীরে ধীরে সবাইকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিল। আমার জেঠানি শুধুমাত্র শ্বশুরমশাইয়ের টাকা পয়সা ও সম্পত্তির জন্য নাকি শ্বশুরের সামনে ভালো সাজার নাটক করত। সে ভেবেছিল এইভাবে সবাইকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে একদিন শ্বশুরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে ওনার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। এই কারণেই তো আমার জেঠানি সবসময় আমার শ্বশুরের সঙ্গে থাকতেন এবং সে শ্বশুরমশাইয়ের সামনে আমাকে ভুল ও খারাপ প্রমাণ করার জন্য সেদিন আমার সঙ্গে ওই নোংরা ঘটনাটি আমার জেঠানি কিন্তু ঘটিয়েছিলেন, যাতে শ্বশুরমশাইয়ের চোখে আমি চিরকালের মতো খারাপ হয়ে যাই। আর আমার ভাসুরের মারা যাওয়ার আগে থেকেই নাকি ওই লোকটির সঙ্গে আমার জেঠানির অবৈধ সম্পর্ক ছিল। সবকিছু সত্যি কথা শোনার পরে আমার শ্বশুরমশাই জেঠানির গালে অনেক রেগে ও জোরে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, অসভ্য মেয়ে কোথাকার! তোর জন্যই হয়তো আমার ছেলে আজ এই পৃথিবীতে নেই। তোর জন্য আমি ছোট বৌমাকে খারাপ ভেবেছিলাম। তোর মতো মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসা ও ভরসা করে অনেক বড় ভুল করেছি। তুই এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর আজকের পর থেকে কোনোদিন নিজের এই নোংরা মুখ আমাকে দেখাবি না। সেদিন আমার শ্বশুরমশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার জেঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এমনকি সবকিছু শোনার পরে আমার বর জেঠানিকে অনেক কটু কথা বলেছিল। কারণ আমার বর তো তার বৌদিকে অনেক বিশ্বাস করত, কিন্তু তার বৌদি আমারও ক্ষতি করার চেষ্টা করেছিল। তারপর আমার জেঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার শ্বশুরমশাই এবং তার প্রেমিককে আমার বর ও শ্বশুরমশাই পুলিশের হাতে দেন আমার সঙ্গে নোংরামি করার অপরাধে। এখন এই বাড়িতে আমি, শ্বশুরমশাই, বর এবং আমার ভাসুরের ৩ বছরের বাচ্চা মেয়ে, আমরাই ৪ জনে থাকি। এবং এই বাচ্চাকে যদি জেঠানিকে দেওয়া হতো তাহলে সে তো নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিত। তাই এটা ভেবেই আমার শ্বশুরমশাই জেঠানিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার কাছ থেকে ভাসুরের মেয়েকে ছিনিয়ে নিয়েছিলেন। আমি এখন তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি ও তার খেয়াল রাখি। এখন আমরা অনেক সুখে আছি। আমি এখন স্কুলে চাকরি না করলেও বাড়িতে বাচ্চাদের শিক্ষা দিই। কারণ আমি বাড়ির বাইরে চাকরি করলে তো বাড়িতে সবার অসুবিধা হবে, এটা ভেবে আমি বাইরে আর চাকরি করতে যাইনি। এখন আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। আমার শ্বশুরমশাই তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন এবং আমিও ওনার নিজের বাবার মতোই খেয়াল রাখি। এই জন্যই বলে একবার যদি ভরসা ভেঙে যায় তাহলে সেটা আর দ্বিতীয়বার কিন্তু ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।